আসসালামু আলাইকুম সকলকে সালাম শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন, নিরাপদে আছেন। আমরা এখনই আমাদের সেশনটি শুরু করব। আজকের সেশনটি মূলত ভার্ব নিয়ে। আশা রাখছি ভার্ব রিলেটেড এই সেশনটি আপনাদের জন্য খুবই চমৎকার একটি সেশন হবে এবং ক্লিয়ার কাট বুঝতে পারবেন। ভার্ব থেকে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনেক প্রশ্ন এসেছে। প্রশ্নগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন পর্যন্ত আমরা প্রশ্ন পেয়েছি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এখন পর্যন্ত ১৩টা প্রশ্ন পাওয়া গেছে। ১৩টা, কম সম না। ১৩টা প্রশ্ন, রাইট, ১৩টা প্রশ্ন পাওয়া গেছে। আই হোপ আজকে যেগুলো আমরা পড়ব ইনশাল্লাহ সেগুলো নেক্সট যে পরীক্ষা হবে সেই পরীক্ষাতে আপনারা কমন পাবেন এই প্রত্যাশা করতে পারি। তো যারা দেখছেন সবকিছু ক্লিয়ার কাট আছে কিনা, আমাকে শুনছেন কিনা একটু জানাবেন। আমরা সেশনটি শুরু করতে চাই। খুব দ্রুত, খুব দ্রুত। সেশনটি শুরু করতে চাই। আফিয়া নূর এনি, আলহামদুলিল্লাহ ভালো আছি। লেকচার নাম্বার 5, আজকে হচ্ছে লেকচার নাম্বার 5, ভার্ব এবং তার প্রকারভেদ নিয়ে কথা হবে। আমরা কি সেশন শুরু করতে পারি? ক্লিয়ার? আজকে ভার্বের ক্লাস, ইংরেজি ক্লাস, জনসংখ্যা নাই। এরা চিল্লাবে। চিল্লাবে কি বলে? চাকরি পাই না, চাকরি পাই না। ক্লাস না করলে কেমনে চাকরি পাবে? ক্লাস না করলে চাকরি পাওয়ার কোনো মন্ত্র নাই। এমন কোনো মন্ত্র নাই যেটার মাধ্যমে আপনি চাকরি পাবেন। আপনাদের জন্য একটা টেলিগ্রাম লিংক করা হয়েছে। এই এখন অনেকে অনেক ধরনের কথা বলতেছেন। কেউ বলতেছেন হোয়াটসঅ্যাপ লাগবে, কেউ বলতেছেন এই লাগবে সেই লাগবে। একটা গ্রুপের জন্য অনেকগুলো তো আর ব্যবহার করা যায় না। টেলিগ্রাম আমরা কেন দিয়েছি এর কারণ আছে। টেলিগ্রাম দিয়েছি কারণ টেলিগ্রামে পূর্বের লিঙ্কগুলো দেওয়া যায়, পূর্বের লিঙ্কগুলো থাকে। আমরা শুরু করি। সকলকে সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সেশন। সেশনের শুরুতে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা। অনেকেই বলেন যে আমরা ক্লাসের নোটিফিকেশন পাই না, তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবেন। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়ার পর আপনারা বেশ কিছু কমেন্ট করেছেন। কেউ বলেছেন হোয়াটসঅ্যাপ এর গ্রুপ খুলে ভালো হতো। দেখুন, টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মধ্যে একটা বড় পার্থক্য হচ্ছে এই, টেলিগ্রামে পেছনের লিঙ্কগুলো দেখতে পাবেন। অর্থাৎ আপনি আজকে যুক্ত হয়েছেন, পেছনে যে লিঙ্কগুলো দিয়েছি, পেছনে যে পিডিএফগুলো দিয়েছি সেটা আপনি পাবেন। কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা পাওয়া যায় না। আপনি যেই দিন যুক্ত হবেন ওর পর থেকে যেগুলো দেওয়া হবে সেগুলো আপনি দেখতে পারবেন, এর পূর্বেটা দেখতে পাবেন না। এই জন্য সব কিছু বিবেচনা করে আমরা টেলিগ্রাম একটা গ্রুপ করেছি। টেলিগ্রাম অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে অ্যাকাউন্ট করে গ্রুপে যুক্ত হবেন। আশা করি আর কেউ কখনো মানে এইটা হলে ভালো হতো, ওইটা হলে ভালো হতো এটা বলবেন না। যেটা আপনাদের জন্য ভালো, সবার জন্য ভালো, সেটা আমরা করেছি। কেমন? তাহলে ক্লাসের যে নোটিফিকেশন এইটা পেয়ে যাবেন বলতে আমরা ক্লাস শুরুর সাথে সাথে এটা টেলিগ্রাম গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দেব। আর ক্লাসের নোটিফিকেশন যদি ফেসবুক থেকে পেতে হয় তাহলে আপনাকে ফেসবুকের সেটিংস রয়েছে, সেখানে নোটিফিকেশন অন রাখতে হবে। অর্থাৎ ফেসবুক গ্রুপের ক্ষেত্রে একটা নোটিফিকেশনের সেটিং আছে গ্রুপে, সেটা যদি আপনি অন রাখেন তাহলে নোটিফিকেশন পাবেন। আমাদের পক্ষ থেকে এই সেটিংটি অন করা সম্ভব নয়, তো সম্পূর্ণ দায় দায়িত্ব আপনাদের। ওকে, আমরা সেশনটি শুরু করছি। তো লিঙ্ক রিলেটেড, নোটিফিকেশন রিলেটেড কথা এখানেই শেষ। আজকের সেশনটি বেশ গুরুত্বপূর্ণ। ভার্ব, ভার্ব থেকে প্রশ্ন আসেনি এমন পরীক্ষা নেই বললেই চলে। এমন পরীক্ষা নেই বললেই চলে, সহজ কথা, এমন পরীক্ষা নাই। এবার আসুন, ভার্ব বলতে আসলে আমরা কি বুঝি? ভার্ব বলতে তিনটা বিষয়কে বোঝানো হয়: অ্যাকশন, পজিশন আর হচ্ছে স্টেট। অ্যাকশন, পজিশন এবং হচ্ছে স্টেট, এই তিনটা বিষয়কেই আমরা বুঝি। এর বাইরে আসলে তেমন কিছু নাই। অ্যাকশন, পজিশন, স্টেট। অ্যাকশন, পজিশন, স্টেট এর মানেটা কি? অ্যাকশন, পজিশন, স্টেট বলতে আমরা আসলে কি বুঝি লক্ষ্য করুন। অ্যাকশন মানে কাজ। অ্যাকশন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কাজ।
পজিশন মানে হচ্ছে কোনো কিছু থাকা, স্টেট মানে হচ্ছে এটা অবস্থা আমরা বলি স্টেট ভার্ব, স্টেটিভ ভার্ব, অর্থাৎ যেই ভার্ব দ্বারা কোনো কাজ হয় না সেটি হচ্ছে স্টেটিভ ভার্ব অর্থাৎ স্টেট ভার্ব যেটাকে আমরা বলে থাকি। এখন চলুন তারপর অ্যাকশন পজিশন স্টেট এটা বোঝার চেষ্টা করি এটা কেমন। এটা যে মেজর কিছু সেরকম কিন্তু না, এমন কিছু না। এই কথাটুকু হচ্ছে প্রারম্ভিক কথা, এই কথাগুলো আমাকে বলতে হবে। ওকে, রাবেয়া বলছে আইডি খুলতে পারি না, আপনি ইউটিউব দেখে কিভাবে আইডি খুলবেন অথবা যারা পারে তাদের কাছ থেকে সাহায্য করবেন, কেমন, তাদের কাছ থেকে সাহায্য নিবেন। আচ্ছা, এরপরে চলুন এইখানে যেটা আছে যেটা আমি বলতে চাচ্ছি, এই টুক শেল্টার আন্ডারেটরি, এইখানে এই টুক শব্দটা খেয়াল করেন, টুক, এই টুকটা আসলে কি, এই টুকটা একটা কাজকে বোঝাচ্ছে, এই টুকটা কি বোঝাচ্ছে, এটা একটা কাজকে বোঝাচ্ছে। আই হ্যাভ ইনাফ টাইম টু সিট উইথ ইউ, আই হ্যাভ এনাফ টাইম, এই হ্যাভ মানে থাকা, এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, বিলং টু এগুলো মানে থাকা বোঝায়। আবার দেখুন দি ল্যান্ড বিলংস টু অ্যান ওল্ড লেডি, বিলংস টু এটা এটা থাকা বোঝায়। হি লুকস টায়ার্ড, হি ওয়াজ এ ম্যান অফ লেটার্স। এখন হি লুকস টায়ার্ড, হি ওয়াজ এ ম্যান অফ লেটার্স, এগুলো হচ্ছে এই ভার্বগুলো হচ্ছে স্টেট ভার্ব, মানে এর কোনো অ্যাকশন নাই, কোনো কাজ নাই। বাট বাক্য গঠনে একটি ভার্ব লাগবেই, এটা হচ্ছে একটা অলংকার, বাক্য গঠনের যে অলংকার সেটার অন্যতম অলংকার হচ্ছে ভার্ব। সো এইটা লাগবেই, এই ভার্বটা লাগবেই, 100% লাগবেই, কোনো ব্যাপার না, লাগবেই। এই জন্য কাজ না বোঝালেও ভার্ব থাকতে হবে, যেটাকে আমরা স্টেট ভার্ব বলি। যেমন এখানে আছে এখানে ওয়াজ, দেখেন ওয়াজ দ্বারা কোনো কাজ বোঝায় না, এটা একটা অক্সিলিয়ারি ভার্ব, বাট এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করেছে, কাজ নাই। আবার লুকস যেটা আছে, এই লুকসটাও কিন্তু একটা স্টেট ভার্ব। কিভাবে বুঝবেন, যে সকল ভার্বকে আপনি ইজ দ্বারা রিপ্লেস করতে পারবেন ওটা স্টেট ভার্ব। হি ইজ টায়ার্ড, হি লুকস টায়ার্ড এর অর্থ যা, আর হি ইজ টায়ার্ড এর অর্থ তা। সব ভার্বকে কিন্তু ইজ দ্বারা রিপ্লেস করতে পারবেন না, যেই ভার্বটাকে ইজ দ্বারা রিপ্লেস করতে পারবেন সেইটা হচ্ছে স্টেট ভার্ব। আবার দেখুন বিভার্ব মানে হচ্ছে যে অক্সিলারি ভার্বগুলো বাক্যে যদি একা বসে সেটাও কিন্তু কোনো কাজ প্রকাশ করতে পারে না। মেঘ বালিকা, আপনি, আমরা আমরা এই যে এই গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনি স্ক্রল করে জয়েন হয়ে নেবেন। কারণ আপনার, আমি ফোন নাম্বার জানি না, কিভাবে অ্যাড করব, সম্ভব না। যেহেতু আমাদের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আপনি যুক্ত হয়ে যাবেন। ওকে, এইটুক ডান। তার মানে ভার্ব বলতে আমরা বুঝলাম কি, অ্যাকশন পজিশন আর হচ্ছে স্টেট, অ্যাকশন পজিশন স্টেট, অ্যাকশন পজিশন স্টেট, ভার্ব মানে অ্যাকশন পজিশন স্টেট, এটা যেন মনে থাকে, অ্যাকশন পজিশন স্টেট। শেষ করলাম এইটুক। এইটুক বুঝছেন কি বোঝেন নাই, বুঝছেন কি বোঝেন একটু বলেন দেখি, ক্লিয়ার অর নট, এখনই জানিয়ে দেবেন বুঝেছেন কি বোঝেন নাই। অ্যাকশন পজিশন স্টেট, ওকে, বুঝছেন মানে ধন্যবাদ। আচ্ছা, এইবারে আমরা সামনে আসি, আইডেন্টিফিকেশন। এই যে দেখুন আইডেন্টিফিকেশন মানে কি, ভার্বটাকে আপনি কিভাবে চিনবেন। সত্য কথা হচ্ছে ভার্বটাকে আপনি কিভাবে চিনবেন, ভার্ব চেনার কিছু জাদুকরী পদ্ধতিও আছে, তার মধ্যে এই হচ্ছে, বাক্যের শুরুতে যদি এগুলো থাকে, মানে শব্দের শুরুতে যদি এগুলো থাকে আর শব্দের শেষে যদি এগুলো থাকে, এগুলো ভার্ব। ইএন, খেয়াল করেন, একটা 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 পার্টস অফ স্পিচের পূর্বে, একটা পার্টস অফ স্পিচের শেষে এরকমটা। যেমন আমি যদি এবল শব্দটা বি আছে, বি, 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 নাউনের পূর্বে বি যোগ করলে এটা ভার্ব হয়ে যায়। আমি আবার বলছি বি প্লাস নাউন, তাহলে এটা কিন্তু ভার্ব হয়ে যাবে, ভার্ব, বি প্লাস নাউন, এটা হচ্ছে ভার্ব হয়ে যাবে। আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে সম্ভব। যেমন বিফুল, বিফুল। এখন এইখানে
বি ফুল, ফুলটা কি বলেন দেখি? বি ফুল, এটা আমরা পাইলাম। বি ফ্রেন্ড, ভার্ব হয়ে গেল। হুম, এরপর খেয়াল করেন, আবার যদি দেখি এই যে ইএন, ইএনটা খুব মজার। ইএনটা কিরকম? যেমন ইএন অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভ আপনার এইটার শেষে এইটার সাথে ইএন যোগ করলেন, ওটা ভার্ব হবে। আবার ইভেন ইএনটা যদি আপনি অ্যাডজেক্টিভের আগে যোগ করেন, সেটাও ভার্ব হবে। খুব মজার, লক্ষ্য করুন। আমি বললাম অ্যাবল, EABLE, অ্যাবল। তাহলে অ্যাবল, এক্ষেত্রে এটার পূর্বে একটা ইএন যোগ করলাম, এনাবল। এনাবল হয়ে গেল কিন্তু ভার্ব। আবার দেখুন সফট, সফট, সফট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, সফট, SOFT, সফট। এর শেষে ইএন যোগ করেন, সফটেন। এটা কিন্তু অবশ্যই একটা ভার্ব। তার মানে অ্যাডজেক্টিভটা এইরকমই। অ্যাডজেক্টিভের আগে, অ্যাডজেক্টিভের শেষে যোগ করলে সেগুলো ভার্ব হয়ে যায়। সেগুলো কি হয়ে যায়? ভার্ব হয়ে যায়। এটা আমরা দেখতে পাচ্ছি। নাউনের পূর্বে বি যোগ করতে পারলে সেটা ভার্ব হয়ে যায়। এই কথাটুকু বুঝছেন কে কে? বলেন দেখি, এই কথাটুকু কে কে বুঝছেন? আমরা এটাকে 100% ক্লিয়ার বলতে পারি কিনা? ইয়েস অর নো? বলতে পারি, রাইট? এছাড়া যেগুলো আছে, এই যে ইএম, আইএম অথবা আইএসসি, আইএসসি, আইজেডি, আইএফই, এগুলো অনেক আছে, অনেক 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 আছে। আমি আপনাকে কয়েকটা দেখাই। যেমন যদি বলি ক্লেরিফাই, CLARIFI, ক্লেরিফাই। এই ক্লেরিফাইটা খেয়াল করেন, শেষে কি আছে? IFY। ওকে, এরপর হচ্ছে ন্যাশনালাইজ, ন্যাশনালাইজ, শেষে কি আছে? IZE, ন্যাশনালাইজ। এরকম অসংখ্য আছে, অসংখ্য আছে। যেখানে ISE হয় সেখানে IZEও হয়। এই হচ্ছে ব্যাপারটা। আবার আহ, দেখুন EM+, এই যে ইএমটা আছে, ইএম, POWER, এমপাওয়ার, এমপাওয়ার। আমরা কি যোগ করলাম? ই যোগ করলাম। নাউনের শেষে, নাউনের পূর্বে একটা ইএম যোগ করলাম, এমপাওয়ার হয়ে গেল। এটা আমাদের ওয়ার্ড মিনিং এ পড়া হবে স্যার। রোজায় কখন ক্লাস হবে? দিনের বেলা হবে। আমরা রমজান একটা বড় প্ল্যান নিয়েছি, ইনশাল্লাহ অনেক কিছু হবে। এটা আপনারা বুঝছেন কিনা? পপুলারাইজ, চমৎকার বলেছেন। এইটুক পর্যন্ত ক্লিয়ার কিনা প্রিয় জব প্রত্যাশী ভাই বোনরা? এইটুক বুঝছেন কিনা? এইটুক বুঝছেন কিনা একটু আমাকে কনফার্ম করেন। রাইট, এক্স্যাক্টলি। আলহামদুলিল্লাহ, আমরা তাহলে সামনে এগোতে পারি, মনে হয় যে আগে এগোতে পারি। এটা হয়ে গেল ফাইনিট, নন ফাইনিট ভার্ব, ফাইনিট এবং নন ফাইনিট ভার্ব। এই দুটো লাইন পরে ডান লিখুন, এই দুটো লাইন পরে ডান লিখুন, এই দুটো লাইন পরে ডান লিখবেন। অল ক্লিয়ার, রাইট? অল ক্লিয়ার। নেট প্রবলেম আমার এদিকে হচ্ছে? নেট প্রবলেম কি আমার এদিকে হচ্ছে? ডান। এখন বলুন, যেটা হচ্ছে যে ভার্ব দ্বারা সংশ্লিষ্ট বাক্যের টেন্স জানা যায় তাকে ফাইনিট ভার্ব বলে, আর যে ভার্ব দ্বারা সংশ্লিষ্ট বাক্যের টেন্স জানা যায় না সেটাকে বলে নন ফাইনিট ভার্ব। খেয়াল করেন, আমরা একটু এই কটা দেখি। তো ভার্বের মতো চেহারা আছে কয়টার, সেটা একটু আমরা দেখব। দেখে আই হোপ
এটা পারবো, দেখে পারা যাবে, অসুবিধা হবে না। দেখুন, রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট। এই ইজ আবার হচ্ছে দি ডগ সেলডম বাইটস, এইটা আমরা পাইলাম। দেয়ার ইজ এ স্মল রিসেপশন ফলোইং দ্য পার্টি, আই শ্যাল হেল্প ইউ, আই শ্যাল হেল্প ইউ প্রোভাইডেড ইউ ওবে মি। এই যে দেখুন, শ্যাল দ্বারা আমরা কি বুঝতে পারলাম, ফিউচারে আছে। আবার এখানে খেয়াল করবেন, হি ওয়েন্ট অ্যাওয়ে লাফিং, ওয়েন্ট এবং লাফিং এরকমটা আছে। এবার প্রত্যেকটা নিয়ে ইনশাল্লাহ কথা হবে, যেগুলো ভার্বের মতো দেখতে সেগুলো নিয়ে কথা হবে। এরপরে আসেন, জাস্ট আমি আপনাদের কয়েকটা কথা বলতেছি, খুব ভালো করে মনোযোগ দিবেন, খুব ভালো করে মনোযোগ দিবেন, আই হোপ ভালোই হয়ে যাবে। রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট। আমরা এখানে ইজ দ্বারা টেন্স চিনতে পারতেছি, তার মানে এটা হচ্ছে ফাইনিট। খেয়াল করছেন, ফাইনিট, তার মানে রিডিং হচ্ছে নন ফাইনিট, রিডিং হচ্ছে কি নন ফাইনিট, রিডিং হচ্ছে নন ফাইনিট। গেল এটা। এ ওয়ার্কিং ডগ সেলডম বাইটস, বাইটস দ্বারা বুঝতে পারতেছি যে এটা অবশ্যই প্রেজেন্ট টেন্সে ইয়ের যোগ করা আছে, তো এইটা ফাইনিট ভার্ব। বাট খেয়াল করেন তো, বার্কিং দ্বারা বোঝা যাচ্ছে না, এটা নন ফাইনিট, যেহেতু বোঝা যাচ্ছে না এটা নন ফাইনিট। ইজ দ্বারা বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট টেন্সে আছে, এটা টেন্স বলতেছে, এটা ফাইনিট। ফলোইং দ্বারা বোঝা যাচ্ছে না, তার মানে এটা নন ফাইনিট। ওকে। শ্যাল, শ্যাল দ্বারা বুঝতে পারছি আমরা ফিউচার টেন্সে, ফাইনিট ভার্ব, নিঃসন্দেহে ফাইনিট ভার্ব। আর প্রোভাইডেড দ্বারা বোঝা যাচ্ছে না, প্রোভাইডেড ইউ ওবে মি, এটা দ্বারা টেন্স বোঝা যায় না। এটা মূলত এই যে ফিউচার টেন্সে, আবার ইউ ওবে মি প্রেজেন্ট টেন্সে, প্রোভাইডেড এখানে কনজাংশন হিসেবে কাজ করেছে, এটা আসলে দেখতে ভার্বের মতো, আসলে সে কনজাংশন এই দুটো বাক্যকে যোগ করেছে। এই যে আই শ্যাল হেল্প ইউ প্রোভাইডেড ইউ ওবে মি, তার মানে এই প্রোভাইডেড শব্দটা হচ্ছে একটি নন ফাইনিট ভার্ব। লক্ষ্য করুন, কনজাংশন, কনজাংশন দ্বারা তো টেন্স চেনা যাবে না। আর এইখানে আছে হি ওয়েন্ট অ্যাওয়ে লাফিং, ওয়েন্ট দ্বারা টেন্স চেনা যাচ্ছে ফাইনিট, আর লাফিং দ্বারা চেনা যাচ্ছে না, তার মানে হচ্ছে নন ফাইনিট। মূল কথা হচ্ছে টেন্স চেনা গেলে ফাইনিট, না চেনা গেলে নন ফাইনিট, চেনা গেলে ফাইনিট, না চেনা গেলে নন ফাইনিট। আপনাদের কমেন্ট প্রত্যাশা করছি, কমেন্ট, আপনাদের কমেন্ট প্রত্যাশা করছি, খুব দ্রুত, খুব দ্রুত। ফাইনিট নন ফাইনিটের যে দ্বন্দ্বটা, সেই দ্বন্দ্ব আসলে মন্দ না, এটা আমরাও সেটা ক্লিয়ার করে ফেলেছি, আই হোপ। ওকে, আলহামদুলিল্লাহ আমরা সেটা করতে পেরেছি। দ্রুত জানাবেন, ক্লিয়ার অর নট, দ্রুত, দ্রুততম, দ্রুততম সময়ের মধ্যে জানাবেন। চেনা গেলে ফাইনিট, না চেনা গেলে নন ফাইনিট। নো মিজান, অবজেক্টিভ থাকলে ফাইনিট আর অবজেক্টিভ না থাকলে নন ফাইনিট, এরকম না, এগুলো ভুল পদ্ধতি। নন ফাইনিট ভার্বের অবজেক্ট থাকে, এটা হয়তো আপনাকে কেউ কেউ বলেছে, বাট এটা আলাদা। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার, এটা হয়ে গেল। এবার আসুন প্রিন্সিপাল এবং অক্সিলারি ভার্ব, এটা একটু পড়ে ফেলুন। প্রিন্সিপাল এবং অক্সিলারি ভার্ব এই দুটো পড়বেন, পড়ার পর আমি কথা বলবো। প্রিন্সিপাল এবং অক্সিলারি ভার্ব এই দুটো নিয়ে কথা বলবো।
এক্সাম্পল নিয়ে আমি আলোচনা করব। আপনাদের প্রথম কাজ হচ্ছে এটা পড়ে ফেলা। প্রিন্সিপাল অ্যান্ড অক্সিলারি। ডান। গুড। মূল কথাটা খেয়াল করেন। সেন্টেন্সে যে ভার্বের অর্থ থাকে, সেন্টেন্সে যে ভার্বের নিজস্ব অর্থ থাকে এবং অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া স্বাধীনভাবে অর্থ সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। প্রিন্সিপাল ভার্বের সাথে এস বাই এস যুক্ত হতে পারে। আর অক্সিলারি ভার্বের ক্ষেত্রে বলা হচ্ছে টেন্স, মুড, ভয়েস ইত্যাদি গঠনে সাহায্য করে। জাস্ট আমি আপনাদের ছোট্ট কয়েকটা উদাহরণ দিই, এই উদাহরণগুলো দেখলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। যদি বলি একেবারে সহজ উদাহরণ, ইজ হি ইজ গোয়িং টু মার্কেট, অথবা আই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স 2000 2000। এখন এই বাক্য দুটো দেখেন। এই বাক্য দুটোর ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং ফ্যাক্টটা কি, খুব ভালো করে খেয়াল করেন বাক্য দুটোর ক্ষেত্রে ইন্টারেস্টিং ফ্যাক্টটা কি দাঁড়ায়। প্রথম যে বাক্যটা লক্ষ্য করুন, হি ইজ গোয়িং টু মার্কেট। এক্ষেত্রে ইজ গোয়িং দুটো মিলে কাজটা প্রকাশ করতেছে, অর্থাৎ দুটো মিলে কিন্তু আমরা এই ভার্বটাকে কল্পনা করতেছি। বাট এই ভার্বের দেখুন, এই ভার্বের যে টেন্স গঠনে সহায়তা করলো ইজ, আর এক্ষেত্রে এই ভার্বটার যে গোয়িং অংশটা এটার অর্থ আছে। এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে দাঁড়াচ্ছে যেহেতু টেন্স গঠনের সাহায্য করলো ইজ, এটা হচ্ছে এটা হচ্ছে কি অক্সিলারি। আর এই দুটার মধ্যে অর্থ আছে গোয়িং এর, এইটা হচ্ছে প্রিন্সিপাল ভাবে অর্থ থাকে, এর সাথে আইন যোগ হয়, এস বাই এর যোগ হয়। আবার দেখুন, আই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স 2000। এখন এইখানে আমরা যদি চিন্তা করি যে হ্যাভ দ্বারা বোঝা যাচ্ছে পারফেক্ট, হ্যাঁ প্রেজেন্ট, আর বিন দ্বারা বোঝা যাচ্ছে পারফেক্ট। বাট খেয়াল করুন, এই যে লিভিং এইটার কিন্তু অর্থ আছে লিভিং এর যেহেতু অর্থ আছে, এইটা প্রিন্সিপাল ভার্ব। আর হ্যাভ বিন এর অর্থ নাই, এই দুটোই অক্সিলারি একাধিক থাকতে পারে। মূল ব্যাপারটা হচ্ছে অনেকগুলো ভার্ব ওয়ার্ড মিলে একটা কাজ প্রকাশ করল। সেক্ষেত্রে যেই অংশটার অর্থ থাকবে সেটা প্রিন্সিপাল, আর যেগুলো টেন্স বোঝাবে, হ্যাঁ, যেগুলোর অর্থ থাকবে না সেটা হচ্ছে অক্সিলারি। এই হচ্ছে অক্সিলারি এবং প্রিন্সিপালের দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব খুব জটিল কোনো দ্বন্দ্ব না। বলেন দেখি এটা আপনারা বুঝছেন কিনা, আপনাদের কমেন্ট চাচ্ছি।
তার মুড ভয়েস এক্সাম্পল দেন। মুড ভয়েস এক্সাম্পল দেবো? মুড ভয়েসের এক্সাম্পলটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে গেলে অক্সিলারি ভার্ব লাগে। ক্লিয়ার? অ্যাক্টিভ মুড, প্যাসিভ মুড, এইটা বুঝাইছে এখানে। আর ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, এই যে যদি বলি ছোট্ট একটা বাক্য দেখাই, ডগ ইজ বিটেন, ডগ ইজ বিটেন বাই হিম, ইজ বিটেন, ইজ এবং বিটেন। তাহলে এখানে এটা একটা প্যাসিভ ভয়েস, রাইট? এই প্যাসিভ ভয়েসে টেন্স বোঝাচ্ছে ইজ অক্সিলারি, আর প্রিন্সিপাল ভার্ব হচ্ছে বিটেন, যেটা অর্থ আছে। এই হচ্ছে ভয়েস। আর ক্লাস সকাল 11টার দিকে দিলে ভালো হতো, ভালো হতো, ভালো হলে আমরা দিব, দেখি। বলছে 11টার দিকে দিলে ভালো হতো। সব ভালো। আমরা একটা পোল চালু করব যে কয়টায় দেওয়া যায়। যেই পোলে সবচেয়ে বেশি সমর্থন আসবে সেইটা গণতান্ত্রিক উপায়ে সময়টা চালু করা হবে। ওকে, আচ্ছা, এটা ক্লিয়ার হয়েছে। আমার মনে হয় যে অক্সিলারি প্রিন্সিপাল ক্লিয়ার হয়ে গেছে, সমস্যা নাই। আচ্ছা, এবার দেখুন, অক্সিলারি ভার্ব বাক্যে একমাত্র ভার্ব হিসেবে ব্যবহৃত হলে উহাই প্রিন্সিপাল ভার্ব হিসেবে গণ্য হবে। তাই অক্সিলারি ভার্বগুলো উভয় রূপে ব্যবহৃত হতে পারে। খেয়াল করেন, এখানে বেশ কিছু প্রশ্ন আমি আপনাদের দেখাচ্ছি, একটু ভালো করে বোঝেন। এটা পড়ে ডান লিখুন, পড়ে ডান লিখবেন, পড়ে ডান লিখবেন। এরপর আমি সামনে যাচ্ছি। সাবিহা ইয়াসমিন, রমজানে, রমজানে স্কুল আছে। সাবিহা ইয়াসমিন, রমজানে স্কুল আছে মানে? প্রাইভেট স্কুল খোলা, ঝামেলা আছে। ওকে, চলুন তাহলে আমরা দেখি রমজান মাসে যে কটা ক্লাস হবে একটু ঝামেলা হবে। তাহলে এটা খেয়াল করেন, বলছে অক্সিলারি ভার্ব, যখন হ্যাজ একমাত্র ভার্ব, এখানে হ্যাজ অক্সিলারি ভার্ব, এখানে ডিড একমাত্র ভার্ব, এখানে ডিড অক্সিলারি ভার্ব। দেখুন একই রূপে সে দুইটাই হতে পারে, অর্থাৎ এটা প্রিন্সিপাল হতে পারে, অক্সিলারি হতে পারে। হ্যাজ হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব যেহেতু একা, এখানে হ্যাজ হচ্ছে অক্সিলারি যেহেতু সে অন্য ভার্বের সহায়তা করতেছে। এখানে ডিড হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এখানে ডিড হচ্ছে অক্সিলারি ভার্ব। ওকে, ক্লিয়ার? ওকে, আপনাদের কমেন্টগুলো আসতে এত দেরি হয়?
520 জন স্টুডেন্ট, ক্লাস করে 36 জন, এরপর বলে চিল্লায় চাকরি পাই না, চাকরি পাই না। অবজেক্ট অনুসারে ভার্বকে 3 ভাগে ভাগ করা যায়। অবজেক্ট অনুসারে মানে অবজেক্ট থাকা না থাকা। আমি এখানে লিখে দিচ্ছি অবজেক্ট থাকা বা না থাকার ভিত্তিতে, না থাকার ভিত্তিতে, ভার্বকে 3 ভাগে ভাগ করা যায়, 3 ভাগে ভাগ করা যায়। অবজেক্ট থাকা না থাকার ভিত্তিতে ভার্বকে 3 ভাগে ভাগ করা যায়। কি কি সেই ভাগ খেয়াল করুন। ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ফ্যাক্টটিভ। ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ফ্যাক্টটিভ। ভার্ব প্লাস অবজেক্ট, ভার্ব মাইনাস অবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট। আমরা চাইলে এটাকে আর একটু বলতে পারি, এটাকে এভাবে লিখতে পারি, তাহলে আরো সুন্দর হবে। মানে এই যে ভার্ব মাইনাস অবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট। আচ্ছা, এখন এই 3টা ভার্বের সাথে আপনাদের পরিচয় আছে কাকার। ইনট্রানজিটিভ, লাস্টেরটা বুঝি নাই। শাওন, সিংহ, প্রণয়। আপনি কোন লাস্টেরটা বোঝেন নাই? আমি আর একটু যাচ্ছি, লাস্টেরটা বোঝেন নাই কি বলেন দেখি, এইটা দেখেন তো। আমরা বলছি যে অক্সিলিয়ারি ভার্বগুলো বাক্যে একমাত্র ভার্ব হিসেবে ব্যবহৃত হলে উভয় প্রিন্সিপাল ভার্ব। তাই অক্সিলারি ভার্বগুলো উভয় রূপে ব্যবহৃত হতে পারে। এখানে হ্যাজ একমাত্র ভার্ব, এই জন্য এটা প্রিন্সিপাল। এখানে হ্যাজ গণের সাথে আছে, এই জন্য হ্যাজ অক্সিলারি। এখানে ডিড একমাত্র, এই জন্য প্রিন্সিপাল। এখানে ডিড মূলত কার সাথে আছে? এই যে ডু এর সাথে আছে। ডিড নট ডু, নেগেটিভ। ডিড নট, এখানে অক্সিলারি রয়েছে ডিড নট মানে নেগেটিভ আকারে, একই কথা, জটিল কিছু না। ডিড নট নেগেটিভ হলে নট বসবে, আর অ্যাফার্মেটিভ হলে নটটা বসবে না, জাস্ট এইটুকুই। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এইটা একটু বলেন দেখি। আশা করি ক্লিয়ার হয়েছে। এইটা একটু খেয়াল করেন যে ইন্ট্রানজিটিভ মানে যার অবজেক্ট নাই, অবজেক্ট নাই। সেটা ইন্ট্রানজিটিভ। একটু জানাতে হবে। একটু বুঝছেন কি বোঝেন নাই? তাহলে আমি একটু দেখি আপনাদের, বুঝাই দেই, কমেন্টে জানাবেন। ইনট্রানজিটিভ মানে অকর্মক, ট্রানজিটিভ মানে কর্মক, সকর্মক। ফ্যাক্টেটিভ, মানে অবজেক্ট কমপ্লিমেন্ট। এখন অবজেক্ট বোঝেন কে কে? দেখি অবজেক্ট কে কে বোঝেন, এটা একটু আমি দেখবো। অবজেক্ট বোঝেন কে কে, এটা দেখতে হবে। অবজেক্ট বোঝেন কে কে বলেন দেখি। জি বুঝি। আচ্ছা, তাহলে যারা বোঝেন না তাদের জন্য সামান্য কিছু তবারক দিয়ে রাখি। যে ব্যক্তি বা বস্তুকে নিয়ে সাবজেক্ট কাজ করে তাকে অবজেক্ট বলে। ভার্বকে ভার্বকে কি কাকে ভার্বকে কি কাকে কার জন্য তারা প্রশ্ন করে অবজেক্ট পাওয়া যায়। জাস্ট আমি আপনাদের সংক্ষেপে কয়েকটা কথা ক্লিয়ার করি, খুব সংক্ষেপে। এইখানে এগুলো দেখেন। আর অবজেক্ট কমপ্লিমেন্ট কি এটা আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। প্রত্যেকটাই বুঝিয়ে বলবো, নো টেনশন, কোনো টেনশন করবেন না, দুশ্চিন্তার কোনো কারণ নাই। এইখানে দেখেন যেটা বলা হচ্ছে, দি বয় রিডস দ্য বুক, এখন এইখানে আমরা যদি ভার্বের পেছন থেকে প্রশ্নটা করবেন, প্রশ্নটা করবেন, প্রথমে সাবজেক্ট ক্লাস ভার্বটা পড়েন। দি বয় রিডস, বালকটি পড়ে। তাহলে আমি বললাম যে বালকটি কি পড়ে? এ বুক। তার মানে এটা অবজেক্ট আছে, এটা হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে কি একটা অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট।
খেয়াল করেন, মাদার লাভস মি, মাদার লাভস, মা ভালোবাসে। মা কি ভালোবাসে? উত্তর নাই। মা কাকে ভালোবাসে? আমাকে ভালোবাসে। তার মানে এইটাও কিন্তু অবজেক্ট, এটাও অবজেক্ট। ফায়ার বার্নস, আগুন পোড়ায়। আমি এখানে প্রশ্ন জুড়ে দিলাম যে আগুন কি পোড়ায়? এইখানে অবজেক্ট নাই, এই ভার্বের অবজেক্ট নাই। খেয়াল করছেন? ফায়ার বার্নস পেপার, আগুন পোড়ায়, আগুন পোড়ায় কাগজ। আগুন কি পোড়ায়? এইখান থেকে প্রশ্ন ছুড়ে মারলাম, এক্ষেত্রে উত্তর আসছে কি? আগুন কাগজ পোড়ায়। এটা কিন্তু অবজেক্ট আছে। খেয়াল করছেন? আবার দি ডোর ওপেন্ড অটোমেটিক্যালি, দরজাটি খুলেছিল স্বয়ংক্রিয়ভাবে। আমি এখানে প্রশ্ন জুড়ে দিলাম, কি কাকে কার জন্য। দরজাটি কি খুলেছিল? উত্তর নাই। কাকে খুলেছে? উত্তর নাই। কার জন্য খুলেছিল? উত্তর নাই। তার মানে এইখানেও কিন্তু অবজেক্ট নাই। এইটুক বুঝছেন কিনা? এইটুক পর্যন্ত বুঝছেন কিনা? এইটুক বুঝছেন কিনা একটু বলেন। এরপরে আমি সামনে যাচ্ছি, এরপরে সামনে যাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন, এই যে রিডস, রিডস তার মানে এটা ট্রান্সিটিভ ভার্ব, এটা টিভি ট্রান্সিটিভ। এই যে লাভস, এটাও ট্রান্সিটিভ ভার্ব, যেহেতু অবজেক্ট আছে। এইখানে যেটা আমরা পাচ্ছি বার্নস, এটার অবজেক্ট নাই, তার মানে এটা ইনট্রান্সিটিভ। এটা হচ্ছে ইনট্রান্সিটিভ। ফায়ার বার্নস পেপার, আবার এটা হচ্ছে ট্রান্সিটিভ। খেয়াল করছেন? বিষয়টা বুঝে নিন। অর্থাৎ যেখানে নাই, যেখানে নাই সেটা কিন্তু ইনট্রান্সিটিভ। এটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব, ট্রান্সিটিভ ভার্ব। দি ডোর ওপেন্ড অটোমেটিক্যালি, এই ওপেন ভার্বের অবজেক্ট নাই, তার মানে এইটা ইনট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব। এখন অনেকেই বলছে ফ্যাক্টেটিভ জিনিসটা কি? ফ্যাক্টেটিভ বলতে আমরা আসলে কি বুঝি? ফ্যাক্টেটিভ, ফ্যাক্টেটিভ বলতে আমরা কি বুঝি একটু খেয়াল করি। উই মেড হিম ক্যাপ্টেন, উই মেড হিম ক্যাপ্টেন। খুব ভালো করে খেয়াল করবেন। আহ, এই যে মেড, আমরা নির্বাচিত করেছিলাম কাকে? তাকে নির্বাচিত করেছিলাম। এই ভার্বটা খেয়াল করেন। এখন এটার অবজেক্ট কোনটা? হিম হচ্ছে অবজেক্ট। অবজেক্ট কমপ্লিমেন্টটা কি? অবজেক্ট কমপ্লিমেন্টটা হচ্ছে এরকম, অবজেক্ট তার পরবর্তী শব্দকে যদি, অবজেক্টের পরবর্তী শব্দ কি? ক্যাপ্টেন, ক্যাপ্টেন। এখন অবজেক্ট যদি পরবর্তী শব্দকে নির্দেশ করে তাহলে ওইটা অবজেক্ট কমপ্লিমেন্ট। অর্থাৎ হিম এবং ক্যাপ্টেন এটা একই ব্যক্তি। হিম এবং ক্যাপ্টেন একই ব্যক্তি। আবার দেখুন, আই ফাউন্ড দ্য বেবি, আমি খুঁজে পেয়েছিলাম। কাকে পেয়েছিলাম? বাচ্চাটিকে। দি বেবি বলছে অ্যাসলিপ, ঘুমন্ত। তার মানে দি বেবি অ্যাসলিপ, অর্থাৎ বালকটি ছিল, ওই বাচ্চাটা ছিল ঘুমন্ত। এই দি বেবি পরবর্তী শব্দটাকে নির্দেশ করতেছে। মূল ব্যাপার হচ্ছে অবজেক্টের পরের শব্দটি যদি ওই অবজেক্টকে নির্দেশ করে, এখানে ক্যাপ্টেন মূলত এই অবজেক্টকে নির্দেশ করতেছে, এখানে অ্যাসলিপ মূলত এই বেবিকে নির্দেশ করতেছে। অবজেক্টের পরের শব্দটি, অবজেক্টের পরের শব্দটি যদি ওই অবজেক্টকে নির্দেশ করে তাহলে ওইটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। আর অবজেক্ট কমপ্লিমেন্ট থাকে যে ভার্বের, সেই ভার্বকে বলা হয় ফ্যাক্টেটিভ ভার্ব। এই মেড তাহলে ট্রান্সিটিভ বলা যাবে না, এটা বলতে হবে ফ্যাক্টেটিভ ভার্ব। এই ফাউন্ড থাকলে তাহলে ট্রান্সিটিভ নয়, এই ফাউন্ড মনে হচ্ছে এটা ফ্যাক্টেটিভ ভার্ব। অবজেক্ট কমপ্লিমেন্ট মানে অবজেক্টের পরবর্তী শব্দ যদি ওই অবজেক্টকে নির্দেশ করে তাহলে
প্রথমটা অবজেক্ট, পরবর্তীটা অবজেক্ট কমপ্লিমেন্ট। উই মেড হিম ক্যাপ্টেন, হিম হচ্ছে ক্যাপ্টেনের সে। দ্য বেবি অ্যাসলিপ, দি বেবি অ্যাসলিপ মানে বেবির অবস্থায় ছিল ঘুমন্ত। এই হচ্ছে ফ্যাক্টিটিভ। ফ্যাক্টিটিভ। ফ্যাক্টিটিভের এক্সাম্পল আর নাই ভাইরে, ফ্যাক্টিটিভ এই কয়টাই, অল্প কয়টা ভার্বে। অবজেক্টের পরবর্তী শব্দ যদি ওই অবজেক্টকে নির্দেশ করে, অবজেক্টের পরে যে শব্দটা আছে সেটা যদি ওই অবজেক্টকেই নির্দেশ করে, তাহলে ওইটা হচ্ছে কমপ্লিমেন্ট। আমরা বলতে পারি উই মেড হিম ক্যাপ্টেন, উই মেড হিম চেয়ারম্যান, এরকম আছে। হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এখানে ফ্যাক্টিটিভ হবে না। এটা শুধুমাত্র অবজেক্ট কমপ্লিমেন্ট থাকলে সেটি ফ্যাক্টিটিভ হবে। অবজেক্ট কমপ্লিমেন্ট থাকলে সেটি ফ্যাক্টিটিভ হবে। সাবজেক্ট কমপ্লিমেন্ট হলে হবে না। কমপ্লিমেন্টের অনেকগুলো ধরন আছে। গুড, ক্লিয়ার। আচ্ছা, এইটা ক্লিয়ার হয়ে গেছে, এটা আমরা বুঝতে পারছি যে এটা ক্লিয়ার, ডান। এরপর আসেন কগনেট। কগনেট ভার্ব। কগনেট ভার্ব একটু পড়েন দেখি সবাই, কগনেট ভার্বটা পড়েন সবাই। বুঝছি, লিখে ফেলি। এবার দেখেন তাহলে, আমি প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনার সময় দিই। ব্যাপারটা কিরকম করা হয়েছে একটু দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি। এইখানে বলা হচ্ছে একটা বাক্যের অবজেক্ট এবং ভার্ব একই উৎস হতে সৃষ্টি হলে, একই উৎস যেমন ড্রিমড এবং হচ্ছে ড্রিম, এই দুইটা কিন্তু ড্রিম থেকে আসছে, এই দুইটা আসছে ড্রিম থেকে।
এই দুটো কোথা থেকে আসছে? এই দুটো আসছে ড্রিম থেকে। ড্রিম ড্রিম থেকে আসছে। অর্থাৎ ড্রিম শব্দটাকে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, এখানে আবার অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। ড্রিমের পাস্ট ফর্ম হচ্ছে ড্রিমড। ড্রিমের নাউন ফর্ম, যেটাকে অবজেক্ট বানানো হয়েছে, সেটা ড্রিম। ই র্যান এ রেস। ই র্যান এবং রেস দুটো সৃষ্টির রহস্য হচ্ছে আর ইউ এন, রান। রানের পাস্ট ফর্ম র্যান, রানের নাউন ফর্ম রেস। রানী স্যাং এ সং। এখানে স্যাং এবং সং এই দুটোর মাঝখান আমরা লিখব সিং। সিং লিখবো কেন? কারণ সিং এবং এই যে সং, দুটোর মধ্যে পার্থক্য কি? সিং এর পাস্ট ফর্ম হচ্ছে স্যাং, সিং এর নাউন ফর্ম হচ্ছে সং, যেটাকে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। আচ্ছা বলেন দেখি, এবার এবার বলেন, আপনারা বুঝছেন কি বুঝেন নাই? ক্লিয়ার? তারিকুল ইসলাম, হুম, একটু দেখেন। সমধাতুস, এটাকে বলা হয় সমধাতুস। একই উৎস হতে, একই উৎস হতে একটা বাক্যের ভার্ব এবং অবজেক্ট একই উৎস থেকে সৃষ্টি হলে সেটাকে বলা হয় কগনেট ভার্ব, আর ওই অবজেক্টটাকে বলা হয় কগনেট অবজেক্ট। আমরা এখানে বলে দিয়েছি, প্রয়োজনে যদি আবার বলা লাগে আবার বলবো। যারা বোঝেন নাই তারা একটু দেখেন, আমি বলতেছি, খেয়াল করুন। এইখানে এই যে ড্রিমড, এটা কোথা থেকে আসছে? ড্রিমড, এটা আমি বলছি, এইটা আসছে মূলত ড্রিম থেকে। এটা আসছে কোথা থেকে? এটা আসছে ভাই ড্রিম থেকে। ড্রিম, খেয়াল করুন, দুটোর উৎস হচ্ছে ড্রিম, DREAM, ড্রিম। অর্থাৎ এই ড্রিমের পাস্ট ফর্ম হচ্ছে ড্রিমড, এই ড্রিমের নাউন ফর্ম হচ্ছে ড্রিম, এটা অবজেক্ট বানানো হয়েছে। ঠিক তদ্রূপ এইখানে র্যান এবং রেস এই দুইটা আসছে মূলত রান থেকে, RUN, রান। এখানে সিং থেকে আসছে স্যাং এবং সং। সিং, SING, সিং। এখন আমি এটাকে মার্ক করে দিচ্ছি। র্যানের পাস্ট ফর্ম, এই র্যান হচ্ছে রানের পাস্ট ফর্ম, রেস হচ্ছে রানের নাউন ফর্ম, অবজেক্ট বানানো হয়েছে। সিং এর পাস্ট ফর্ম হচ্ছে স্যাং, সিং এর নাউন ফর্ম হচ্ছে সং। তার মানে এই ভার্বটাকে বলা হয় কগনেট ভার্ব, কগনেট ভার্ব, কগনেট ভার্ব। আর অবজেক্টগুলোকে বলা হবে কগনেট অবজেক্ট, কগনেট অবজেক্ট, কগনেট অবজেক্ট। বলেন দেখি এবার ঠিক আছে কিনা। ক্লিয়ার? এবার ক্লিয়ার হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর হচ্ছে লিঙ্কিং এবং কপুলেটিভ ভার্ব।
লিঙ্কিং কপুলেটিভ ভার্ব, এটা দেখেন, এটা একেবারেই সহজ কথা। যে ভার্বকে অ্যামিজার দ্বারা রিপ্লেস করলেও রিপ্লেস করলেও দেখা যাচ্ছে যে বাক্যের যে মৌলিক অর্থ ঠিক থাকে, বাক্যের মৌলিক অর্থ ঠিক থাকে, এটাকে বলা হয়েছে লিঙ্কিং অথবা কোপুলেটিভ ভার্ব। জাস্ট আপনি একটু খেয়াল করেন, কোনো ভার্বকে যদি অ্যামিজার দ্বারা আপনি রিপ্লেস করতে পারেন, ওটাকে লিঙ্কিং ভার্বও বলতে পারেন, ওইটাকে কোপুলেটিভ ভার্বও বলতে পারবেন। আমরা এখনই এটাকে একটু টেস্ট করে দেখি ঘটনার সত্য নাকি মিথ্যা। হি বিকেম এ পলিটিশিয়ান, আমি বললাম হি ইজ এ পলিটিশিয়ান, সম্ভব, কোনো অসুবিধা নাই। হানি টেস্ট সুইট, হানি ইজ সুইট, সম্ভব। দি ডগ ওয়েট ম্যাট, আমি লিখলাম দ্য ডগ ইজ ম্যাট, সম্ভব। হি ওয়েট ম্যাট, হি ইজ ম্যাট, অসুবিধা নাই, সবগুলো কিন্তু পারা যাবে না। আবার যদি বলি আই নিড এ পেন, এখন আপনি কি চাইলে এটাকে রিপ্লেস করতে পারবেন? আই যে পেন, এটা কি হবে? এটা কিন্তু ভাই হবে না, এটা সম্ভব না। মূল ব্যাপারটা হচ্ছে এইটা কিন্তু সম্ভব হবে না। বলেন তাহলে লিঙ্কিং এবং কপুলেটিভ বুঝছেন কি বোঝেন নাই? হুম, বলছে আর একবার বুঝান, মন কই থাকে আমি জানি না। জাস্ট আপনি এটাকে ইজ দ্যার রিপ্লেস করলেন, বাকির অর্থের কোনো পরিবর্তন আছে? হি বিকেম এ পলিটিশিয়ান, হি ইজ এ পলিটিশিয়ান, বাক্যটা মানানসই আছে নাকি? বাক্যটা খাপছাড়া হয়ে গেছে না। বাট আপনি যদি এইখানে আই নিড এ পেন এইটাকে রিপ্লেস করেন, তাহলে কি হয়ে যাবে? আই ইজ এ পেন। এটা কিন্তু লিঙ্কিং ভার্ব না। আমরা বলছি যে ভার্বকে অ্যামিজার দ্বারা রিপ্লেস করলেও বাক্যের মৌলিক অর্থ ঠিক থাকে। হানি টেস্ট সুইট, আমি বললাম হানি ইজ সুইট, সম্ভব, অসুবিধা নাই। দি ডগ ওয়েন্ট ম্যাট, দি ডগ ইজ ম্যাট, সম্ভব, অসুবিধা নাই। আই নিড এ পেন, আই ইজ এ পেন, হবে না। তার মানে এখানে নিড কোনোভাবেই লিঙ্কিং ভার্ব না। লিঙ্কিং ভার্ব হচ্ছে বিকেম, টেস্ট, ডগ, কারণ এগুলোকে আমরা রিপ্লেস করতে পারতেছি। আরেকবার লাগবে বুঝানো? সবটা ট্রেন্ড, আরেকবার বুঝান। ক্লিয়ার? আগামীকালকেও ক্লাস নিব, টেনশন নাই। স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব, স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব, এটা একটু খেয়াল করি, জাস্ট এটা দিয়ে আমরা শেষ করব। স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব। উইক ভার্ব হচ্ছে ডি ইডি যুক্ত হয়ে পরিবর্তন হয়, স্ট্রং ভার্ব হচ্ছে ভাল পরিবর্তন হয়ে রূপ পরিবর্তন। ডিইডি টি যুক্ত হয়ে রূপ পরিবর্তন হয়, আর ভাওয়াল পরিবর্তন হয়ে রূপ পরিবর্তন হয়। এটা একটা মজার বিষয়। আর উইক ভার্বের শেষ দুটি রূপ একই থাকে,
আর স্ট্রং ভার্বের শেষ দুটি রূপ আলাদা হয় অথবা তিনটি রূপ এক থাকে। জাস্ট আপনি চারটি টার্ম একটু পড়েন, চারটি টার্ম পড়লে আপনার যত ঝামেলা আছে সবটা শেষ হয়ে যাবে। এই চারটা বৈশিষ্ট্য, এই চারটা লাইন পড়েন, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ক্লিয়ার? খেয়াল করেন, আমি আপনাদের দেখাচ্ছি সিস্টেমটা কি। যেমন এই যে শেষ দুটো রূপ এক, উইক ভার্ব, উইক মানে দুর্বল, শেষ দুটো রূপ এক, দুর্বল, এক এক, এইটা কিন্তু ভাই এই সবগুলো উইক ভার্ব। খেয়াল করছেন? উইক, সবগুলো হচ্ছে উইক, এ সব হচ্ছে উইক। বাট খেয়াল করেন, গো ওয়েন্ট হোম এক না, এটা স্ট্রং ভার্ব। আবার তিনটে রূপ এক, এই যে রান, এটা এক না, স্ট্রং ভার্ব। তিনটে রূপ এক না, স্ট্রং ভার্ব। খেয়াল করছেন? মূল ব্যাপারটা হচ্ছে তিনটে রূপ, শেষ দুটো রূপ যদি এক হয় উইক ভার্ব, আর সে মানে এখানে শেষ দুটো রূপে এক না হলে সেটাকে আপনি কি বলবেন? অবশ্যই স্ট্রং ভার্ব। আর এইখানে আছে যে তিনটা রূপই এক, তিনটা রূপ এক থাকলেও সেটাও স্ট্রং ভার্ব। আর এগুলো সবই তিনটা রূপ এক, এই যে দেখুন সব স্ট্রং ভার্ব, এই যে যা আছে। উইক স্ট্রং এর খেলাটা বুঝছেন কিনা? উইক এবং স্ট্রং বুঝছেন কিনা? আমরা 2 দিন 2 দিন ক্লাস নেব, টানা 2 দিন 2 দিন, 2 দিন ইংরেজি, 2 দিন বাংলা, 2 দিন জিকে, এরকম হবে ক্লাস। ওকে, তো ইনশাল্লাহ আজকে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।